নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি প্লাবন। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। সংস্কারের অভাবে ভয়াবহ অবস্থা বজেন্দ্র রোড স্থিত শ্মশানের। মৃতদেহ সংস্কার করতে এসে হিমশিম কাটছেন শহরবাসী। করিমগঞ্জ শহরে সড়ক সংস্কারে নিম্নমানের কাজের অভিযোগ তুললেন জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী। সংস্কারের এক বছরের ভিতরে বেহাল অবস্থা আজাদসাগর রোড স্থিত অমৃত সরোবর প্রকল্পের পুকুরের। কাছাড় পুলিশের অভিযানে 40 লক্ষাধিক টাকার নেশা সামগ্রী সহ আটক 2 পাচারকারী। এডিআরএ পরীক্ষা উপলক্ষে রোববার দিনভর বন্ধ থাকছে ইন্টারনেট পরিষেবা। শারদোৎসব উপলক্ষে বিনামূল্যে চিনি, ময়দা ও সুজি প্রদান করবে ত্রিপুরা সরকার। দুর্গাপুজো আয়োজনে জোরকদমে প্রস্তুতি চালিয়ে যাচ্ছে নবজাগরণ সংঘ। বরাক মণিপুর ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের উদ্যোগে শান্তি সম্মেলন শিলচরে। দীর্ঘদিন থেকে বেহাল অবস্থায় রয়েছে বজেন্দ্র রোড স্থিত শ্মশান। বারবার প্রতিশ্রুতির পরও শুরু হয়নি উন্নয়নমূলক কাজ। দীর্ঘদিন থেকে করিমগঞ্জ শহরের বজেন্দ্র রোডে অবস্থিত শ্মশানটি সংস্কারের অভাবে ধুঁকছে। শ্মশানটি সংস্কার না হওয়ায় শবদাহে আসা নাগরিকদের নানান সমস্যায় পড়তে হচ্ছে। বিধায়ক কমলাক্ষ দেপুরকেস্তের প্রচেষ্টায় এই শ্মশানে ইলেকট্রিক চুল্লি বসলেও সেটিও প্রায় সময় বিকল অবস্থায় পড়ে থাকে, যার দরুন ইলেকট্রিক চুল্লিঘরের আশপাশ এলাকা ঘন জঙ্গলে পরিপূর্ণ হয়ে পড়েছে। বারবার সংস্কারের আশ্বাস দিলেও এখনও শুরু হয়নি উন্নয়নমূলক কোনো কাজ। বজেন্দ্র রোড স্থিত শ্মশানটির বেহাল অবস্থা নিয়ে এদিন সরব হন ছাত্রনেতা শুভজিৎ চক্রবর্তী। তিনি উষ্মা প্রকাশ করে বলেন, বারবার প্রতিশ্রুতির পরও কাদের আঙ্গুলি হেলনে শ্মশান সংস্কারের কাজ এখনও শুরু হচ্ছে না। তিনি পৌরসভা সহ জেলা প্রশাসনকে বজেন্দ্র শ্মশানের সংস্কারের কাজ অতি সত্বর শুরু করার দাবি রাখেন। যে বজেন্দ্র রোডের যে শ্মশান, এই শ্মশানের অবস্থা যদি এখন আপনারা দেখেন তাহলে লজ্জা লাগে নিজেদের। একবার নয়, কিছুদিন পর পরই শিলান্যাস হয়। কিছুদিন পর পরই ইচ্ছা যখন হলো, রাত্রিবেলা ঘুমিয়ে চিন্তা করলাম আমি আগামীকাল কি করা যায়। ঠিক আছে, শ্মশানে চলে যাব। শ্মশান তো হিন্দুদের একটা জায়গা, সেখানে মানুষকে শেষ যাত্রা করতে হয়। সেই জায়গা নিয়ে আজকে কিছু একটা করব। গেলাম, শিলান্যাস করে নিলাম, এরপরে আর নেই কিছু। তো বজেন্দ্র রোডের শ্মশানের ঠিক একই অবস্থা। গত অগাস্ট মাসে এখানে শিলান্যাস কোনো একজন প্রতিনিধি করেছেন, করে এখন পর্যন্ত কাজের কোনো নামই নেই সেখানে। তো এই তো চলছে করিমগঞ্জে, এই অবস্থা চলছে করিমগঞ্জের। এটা থেকে কিন্তু জনগণ আমার ধর্মের নামে রাজনীতি করে যেটা যারা করছেন এবং যারা তাদের নিজস্ব জায়গাকে ঠকিয়ে আজকে হরপ করার চেষ্টা করছেন, তারা কিন্তু পরিত্রাণ পাবেন না, কোনোদিনই পরিত্রাণ পাবেন না। কারণ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানং ধর্মস্য তদাত্মানং সৃজংবাং পরিত্রাণায় সাধনাং বিনাশায়শ্চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এখন দেখা গেছে বজেন্দ্র রোডের যেটি শ্মশান রয়েছে, আমাদের শ্মশানের আমরা যতটুকু জানি, শ্মশানের জন্য অলরেডি টেন্ডার পাস হয়ে গেছে বলে আমরা শুনেছি বিধায়ক কমলাক্ষ দেপুরকেস্তর হস্তক্ষেপে। কিন্তু এটা যদি টেন্ডার পাস হয়ে গিয়ে থাকে, এখন পর্যন্ত কিসের জন্য এখন পর্যন্ত এটার কাজ শুরু হচ্ছে না, এটাই হলো সব থেকে বড় প্রশ্ন। আজকের ডেটে আমরা দেখতে পেয়েছি, অনেকদিন আগেই বলা হয়েছে যে বজেন্দ্র রোড শ্মশানের কাজ শুরু হবে, কিন্তু এখন পর্যন্ত শুরু কেন হচ্ছে না? এটার পেছনে কি উদ্দেশ্য রয়েছে, কে বা কারা রয়েছে, কার হস্তক্ষেপে এই কাজ হচ্ছে না? সেখানে কি কোনো বড় নেতার হস্তক্ষেপ রয়েছে, সেই জন্য কি কোনো কাজ হচ্ছে না? সেটাই আমি আপনাদের মাধ্যমে আমি প্রশ্ন তুলতে চাই। কি কাজ হচ্ছে না মানে কি? এখানে কোনো ধরনের কোনো, আমি তো বলছি কারোর হস্তক্ষেপ রয়েছে মানে কি এখানে কিছু একটা মারিং হওয়ার ধান্দা রয়েছে, কিন্তু কে বা কারা করছে সেটাই আমাদের ধরতে হবে। এটার জন্য আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং আশা করছি, অনুরোধ করছি প্রশাসনের নিকট যে ওনারা যাতে অতি সত্বর এটা যাতে হস্তক্ষেপ। করিমগঞ্জ শহর জুড়ে চলমান সড়ক সংস্কারের কাজে গুণগত মান নিয়ে প্রশ্ন তুললেন করিমগঞ্জ জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী। জেলা কংগ্রেস সভাপতি বলেন, আসামের মুখ্যমন্ত্রী করিমগঞ্জ সফরকালে করিমগঞ্জ তথা বরাক উপত্যকার ভঙ্গুর যোগাযোগ ব্যবস্থা থেকে পুজোর আগে সড়ক যোগাযোগ ব্যবস্থার মেরামত হবে বলে আশ্বাস করে যান। মুখ্যমন্ত্রীর কথা মতো কাজ শুরু হলেও সেই কাজগুলো যথেষ্ট নিম্নমানের হচ্ছে বলে অভিযোগ তুলেন জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী। তিনি বলেন, কংগ্রেসের এক প্রতিনিধি দল এই কাজ পরিদর্শন করে কাজের গুণগত মান নিয়ে পিডব্লিউডি ও এনএইচের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সাথে কথা বলে কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলেন। রজত চক্রবর্তী অভিযোগ করে বলেন, জনপ্রতিনিধি, ঠিকাদার, বিভাগীয় কর্তৃপক্ষ এই ত্রিফলা জুড়ির সিন্ডিকেটের জন্য বরাক জুড়ে জনগণের ট্যাক্সের টাকায় হওয়া কাজে লাগামহীন অনিয়ম হয়ে যাচ্ছে। বর্তমানে করিমগঞ্জ শহর জুড়ে চলা সড়ক মেরামতের কাজ নিম্নমানের হলে এর বিরোধিতা করে কংগ্রেস কর্মীরা এই কাজ রুখে দেবেন বলেও হুমকি দেন জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী। আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী বরাক উপত্যকা সফরে এসে বলেছিলেন
যে পুজোর আগে বরাক উপত্যকার সমস্ত রাস্তাঘাট মেরামতি হবে, ঠিক হবে। সেই অনুযায়ী আমরা দেখতে পেলাম যে শহরাঞ্চলে যে রাস্তাঘাটের বিধ্বস্ত অবস্থা ছিল, সেই অবস্থা থেকে পরিত্রাণ যাওয়ার জন্য কিছু কাজ শুরু হয়েছে। তো আমরা কাজ শুরু হওয়া দেখে আমরা অত্যন্ত খুশি হয়েছিলাম। এই কাজ কমপ্লিট হওয়ার পর যদি হেভি শাওয়ার যদি 2 দিন বা 3 দিন দেয়, তাহলে কিন্তু এই সমস্ত পিচ যেগুলো করা হচ্ছে সমস্ত কিছু উঠে যাবে। অ্যাকর্ডিংলি আমি গতকালকে আমার সহকর্মী 2-3 জনকে নিয়ে শহরের কিছু অঞ্চলে আমি পরিভ্রমণ করে দেখতে পেলাম যে এটা কোনো কাজই হচ্ছে না। এখানে আমরা সিলেটিতে বলি সেফ দিয়ে ল্যাব দেওয়ার যে সিস্টেম, এটাই হচ্ছে শুধু। তো আমি সঙ্গে সঙ্গে আমি এখানে এসে আমি পিডব্লিউডির বা ওই যে এনএইচ এর যে দায়িত্বে জিএম যিনি আছেন তাদের অফিস শিলচরে, আমি এখান থেকে যোগাযোগ করি সম্পাদক। তো ওনার সঙ্গে যোগাযোগ করার পর উনি আমাকে বলেন যে আমি हम तो यहाँ नहीं है, तो मेरे को भी मालूम पड़ा ऐसा कुछ बात, तो मैं कल आऊंगा, आके पूरा देख के मैं आपको एश्योर करता हूँ कि काम पूरा अच्छा होगा। তখন আমি খুব মানে অ্যানয়েড হয়ে ওনাকে বললাম যে এই যে কাজ যেটা হচ্ছে এটা সরকারি টাকা, সরকার টাকা দিচ্ছে, সরকার টাকা দিচ্ছে আমার টাকা, আপনার টাকা, আমাদের জনগণের টাকা। এই জনগণের টাকা দিয়ে এই কাজটা হচ্ছে, এটা কারো বাপের টাকা নয়। ঠিকাদার এবং ডিপার্টমেন্ট, এই যে ট্রায়াঙ্গুলার একটা সিন্ডিকেট, এই সিন্ডিকেট থেকে জনগণকে পরিত্রাণ দিতে হবে। তো আমাকে যেহেতু ইঞ্জিনিয়ার বলেছেন যে উনি আমাকে 24 ঘন্টার মধ্যে সুরাহ করবেন এবং জানাবেন এবং স্পেসিফিকেশন অনুযায়ী কাজ হবে, আমরা অপেক্ষা করছি। যদি কাজের মানের মধ্যে 19-20 যদি হয়, কারণ আমরা জানি বরাক উপত্যকার ভাগ্যে টাকা আসা অত্যন্ত দুরূহ ব্যাপার, অত্যন্ত কষ্টের ব্যাপার। এই যে রিপেয়ারিং এর টাকা আসছে, মানে এসে যে কাজটা হচ্ছে, আর কবে কাজ হবে, রাস্তা আবার নষ্ট হয়ে গেলে কার বাপের যাবে? এখানে লম্বা লম্বা কথা, বড় বড় কথা যারা জনপ্রতিনিধিরা বলেন দেশের জন্য, বাংলা মায়ের জন্য, কিসের জন্য, হ্যাঁ, এত বড় বড় কথা। আর আসামে বরাকভ্যালিতে সিএম এসেছিল, এসে রাস্তার কাজের জন্য একটা অ্যামাউন্ট স্যাংশন করেছে। অ্যামাউন্টটা হলো 20 কোটি টাকা স্যাংশন করা হয়েছে। তো যতটুকু টাকা দেওয়া হয়েছে অতটুকু 1% ওটার কাজ হচ্ছে না। দেখা যাচ্ছে যে কালকে রাত্রে কাজ হয়েছে, সকালে উঠে এগুলো ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। এত পাতলা ভাবে এটাকে বানানো হয়েছে যে এটা রাত্রে বানানো হয়েছে, সকালে উঠেই ভেঙে যাচ্ছে। আমি এটা বলতে বাধ্য হয়েছি এজ এ স্টুডেন্ট, যে আমারও রাস্তায় চলাফেরা করতে লাগে, আমি কলেজ যেতে লাগে, আমার টিউশনও যেতে লাগে। তো আমি এরকম রাস্তা ভাড়া দিয়ে কিভাবে চলাফেরা করবো? এরকম স্টুডেন্টসদের আজকে একটা অ্যাক্সিডেন্ট হলে এটার দায়ী কে নেবে? আমি সরকার আর নবাগত আসা ডিসি কে এটাই ওনার আকর্ষণ করতে চাইছি যে যেটা খেলিমেলি হচ্ছে, যে এত টাকা স্যাংশন হয়েছে তার 1%ও কাজ হচ্ছে না, এখানে নিশ্চয়ই কিছু একটা খেলিমেলি হচ্ছে। তো এই খেলিমেলিটা কি হচ্ছে যে ধীরে ধীরে নষ্ট হতে শুরু করেছে আজাদ সাগরের জল। করিমগঞ্জ শহরে যে কয়টি পুকুর এখনও শহরের সৌন্দর্য বর্ধন করে চলছে, তাদের মধ্যে অন্যতম হলো আজাদ সাগর। অতীতে এই পুকুরটি করিমগঞ্জ শহরের জল যোগানের উৎস হিসাবে বিবেচিত হতো। আনুমানিক 2 বছর পূর্বে পুকুরটিকে ভারত সরকারের অমৃত সরোবর আওতায় এনে আজাদ সাগরকে সংস্কার করা হয়। কিন্তু পুকুর সংস্কারের এই 2 বছরের মাথায় পুকুরের জল নষ্ট হওয়াকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ নিয়ে শনিবার স্থানীয় জনগণ ক্ষোভের সুরে জানান, অমৃত সরোবর প্রকল্পের অধীনে 80 লক্ষ টাকা ব্যয়ে স্থানীয় ঠিকাদার বিপ্লব বণিক এই কাজের বরাত পান। স্থানীয়রা অভিযোগ করে বলেন, উল্লেখ্য ঠিকাদার যখন কাজের বরাত পান তখন এলাকাবাসী পুকুরের কাজ সুন্দরভাবে করার জন্য ওনার নিকট আহ্বান রাখেন। কিন্তু পুকুরের কাজ সম্পূর্ণ হওয়ার 1-2 বছরের মাথায় পুকুরের জল নষ্ট হওয়া শুরু হয়েছে। পুকুর জল থেকে দুর্গন্ধ বের হওয়ার পাশাপাশি প্রত্যেক দিন পুকুরের মাছ মারা যাচ্ছে। এলাকাবাসীরা বলেন, পুকুরের উন্নয়নমূলক কাজের সময় ঠিকাদারকে তারা পুকুর খনন সহ ড্রেনেজ সিস্টেম ভালো করার কথা বলেছিলেন। বর্তমানে শহরের সৌন্দর্য বৃদ্ধিকারী এই পুকুরটি নষ্ট হতে চলেছে। এলাকাবাসী জেলা প্রশাসনের নিকট পুকুরটিকে রক্ষা করার আহ্বান জানান। গত 1 বছর আগে, 1-1.5 বছর আগে আপনার অমৃত সরোবর 2.0 প্রজেক্টের আন্ডারে এই আজাদ সাগর পুকুরটার সংস্কারের কাজে হাত দেওয়া হয়েছে। তো আমরা করিমগঞ্জের একজন স্বনামধন্য কন্ট্রাক্টর বিপ্লব বণিক নামে তাই প্রজেক্টটা পাইছিলাম।
তো শুনছিলাম 43-44 লক্ষ টাকার প্রজেক্ট তাই পাইছেন। এনিওয়েজ কাজ তো করছেন অন আজকে কাজের 1 বছরের মাথায় দেখা গেছে কিতা আজকে জলের অবস্থা আপনারা দেখেছেন বা জল পুরা প্রচণ্ড গন্ধ বাইরে জল থেকে। গত 10-15 দিন ধরিয়া প্রত্যেক দিন 7-8টা 10টা করিয়া মাছ মরতেই আছে। বিভিন্নভাবে দেখা গেছে কিতা যে প্রত্যেক দিন এটা না যে আজকে মরছে এরপরে কালকে মরছে, প্রত্যেক দিনই মরতে আছে। ঠিক আছে, আমরা যখন প্রজেক্টটা যখন শুরু হয়েছিল তখন আমরা সবাই মিলিয়া আমরা যে প্রজেক্ট যে কোঅর্ডিনেটর কিংবা আপনার যে কন্ট্রাক্টর যে আছে তাদের কোয়া হয়েছিল যে একটা বালা আউটলেট সিস্টেমটা বানাইতা প্লাস ডিপ বানাইতা, এটা তাই কিছু করছিল না। তাই বেসিক্যালি আমরা কথার উপরে কোনো দামও দিছি না, তাই সিস্টেমে করিয়া গেছেন গিয়া। যাই হোক তাই করিয়া গেছেন গিয়া তার কামের প্রত্যেক দিন দৈনন্দিন আমরা যে তার কামের প্রোগ্রেস দেখবো এরকম আমরা সময় সবই বিভিন্ন কর্মজীবী মানুষ। তখন শেষ পর্যন্ত আজকে 1 বছরের মাথাতে আমরা সবাই যেই অবস্থার সম্মুখীন হইয়ার এটা সম্পূর্ণভাবে দায়ী। তো খালি তাদের আমরা ধরতে পারি না, কারণ আমরা এরকম টেকনিক্যাল নাই। কিন্তু একটাভাবে দেখা যায় যে যদি পুকুরটা এরকম বড় পুকুর, আমরা সবেরই গ্রামেগঞ্জের বাসা, একটা অত বড় পুকুর যে মানে যেটার মধ্যে মাছও ফেলানো হয়েছে রিসেন্টলি যাতে বায়োটিক কন্ডিশনটা ঠিক থাকে, অত তাড়াতাড়ি নষ্ট হয়ে গেছে জল নষ্ট হয়ে জল গন্ধ করে, দুর্গন্ধ করে। বিকাল হইলে একটা সন্ধ্যা হইলে একটা বাতাস আইলেই দেখা যায় একটা দুর্গন্ধ ছড়ায়। তারপরে আর মাছটা নিরমে মরিয়া যার। ঠিক আছে, তো আমরা চাই যে জেলা শাসন জেলা অ্যাডমিনিস্ট্রেশন থেকে এটার ব্যাপারে একটা দেওয়া হোক, স্টেপ নেওয়া হোক, যাতে আমরা যে আশেপাশে যারা আছে আমরা প্রচণ্ড অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে আস্তে আস্তে এরকম পরিবেশের মধ্যে রইতে লাগবে। আমরা প্রেয়ার সবার সামনে দেওয়ার যে মেনটেন্যান্সের লেগে শুনছি টাকা ফান্ডও টাকা আইছে, প্লাস বিভিন্ন ধরনের আছে স্কিমস আছে, যা কিছু করিয়া হোক কাইন্ডলি আমরা পুকুরটা পরিশোধন করিয়া পুকুরের জলটা ঠিক করা যায়, প্লাস যাতে একটা সাস্টেনেবল কিছু করা যায়, লং টার্ম কিছুটা করা যায় দিকে চাই আর যাতে জলটা নিষ্কাশনের যেটা চাই সেগনেটারি জলটা বাইর করা যায় এরকম একটা ব্যবস্থা করিয়া দেওয়া হোক। এটা আমরা সবেরই সব জেলার আমরা অ্যাডমিনিস্ট্রেশনের উপরে এটাই আমরা প্রেয়ার আর কি। ওয়ার্ড কমিশনারের সঙ্গে কথা বলবো, ওয়ার্ড কমিশনারের সঙ্গে আমরা আমি একটু আগেও কথা হয়েছে কমিশনার জানেন সব কিছু প্রস্তুতি, তাই ভদ্রমহিলা বহুত চেষ্টা করছেন, তাই ইনফ্যাক্ট খনন করছেন বিপ্লব। কাছাড় জেলায় অব্যাহত পুলিশের ড্রাগস বিরোধী অভিযান। গোপন সূত্রের খবরের উপর ভিত্তি করে কাছাড় পুলিশ দিগরকাল টোলগেটে একটি অল্টো গাড়িতে তল্লাশি চালিয়ে 40 লক্ষ টাকার হেরোইন সহ 2 সরবরাহকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। ধৃতদের নাম আব্দুল মোনাফ লস্কর ও সিদ্দিকুর রহমান লস্কর। দুজনের ওই ঘর কাছাড় জেলার সোনাই সমষ্টির কচুরদম দিদারকুশ পার্ট 1-এ। কাছাড় জেলার পুলিশ সুপার নুমাল মাহাতো জানান, গাড়িটিতে তল্লাশি চালিয়ে 6টি সাবানের বাক্সে 76 গ্রাম সন্দেহজনক হেরোইন জব্দ করতে সক্ষম হয় পুলিশ। পুলিশের প্রাথমিক তদন্তে ড্রাগস সরবরাহকারীরা জানায় যে তারা কচুরদম থানার ট্যাংরেকা গ্রামের জৈনক আলী নামের এক ব্যক্তির কাছ থেকে ড্রাগসগুলো সংগ্রহ করে নিয়ে আসছিল। জেলা পুলিশ সুপার নুমাল মাহাতো বলেন যে ধৃতদের বিরুদ্ধে পুলিশ অধিক তদন্ত অব্যাহত রেখেছে। রবিবার অনুষ্ঠিত অসম প্রত্যক্ষ নিয়োগ পরীক্ষা বা এডিআরই সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন থেকে প্রার্থীদের অবগতির জন্য নিয়মাবলী ও জরুরি তথ্য প্রকাশ করা হয়। এডিআরই পরীক্ষার পরীক্ষার্থীদের সুবিধার্থে শহরকে যানজটমুক্ত রাখতে শহরের সড়কের পাশে থাকা দোকানপাট বন্ধ থাকবে রবিবার। এডিআরই পরীক্ষার জন্য সকাল 8টা 30 থেকে বিকাল 4টা 30 অবধি রাজ্য জুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। এডিআরই পরীক্ষায় কোনো পরীক্ষার্থী মোবাইল ফোন, ইলেকট্রনিক যন্ত্র, ডিজিটাল ঘড়ি, ব্লুটুথ ইয়ারফোন অথবা যে কোনো যোগাযোগ মাধ্যমজনিত ডিভাইস, ক্যালকুলেটর, পেন ড্রাইভ, চিরকুট ইত্যাদি সম্পূর্ণরূপে পরীক্ষা কেন্দ্রে নিষিদ্ধ করা হয়েছে। যেহেতু প্রতিটি ভুল প্রশ্নের উত্তরে নেগেটিভ মার্কিং আছে, তাই অপশনের একটার বেশি উত্তরে দাগ না দিতে পরীক্ষার্থীদের সচেতন হতেও বলা হয়েছে। অ্যাডমিট কার্ডের ছাড়া পরিচয়পত্র যেমন আধার কার্ড, নীল কালো কলম, লেবেল ছাড়া জলের বোতল, প্লাস্টিক কার্ড যেমন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ড্রাইভিং লাইসেন্স এবং স্বল্প পরিমাণে ক্যাশ টাকা পরীক্ষা হলে গ্রহণযোগ্য বলেও জানানো হয়েছে। এছাড়া আসাম পাবলিক এক্সামিনেশন আইন 2024-এর 10(1) ধারা অনুসারে অমান্যকারীর বিরুদ্ধে কারাবাসের শাস্তির ব্যবস্থা রয়েছে, যা 3 বছর পর্যন্ত হতে পারে বলেও জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়। এদিকে এডিআরই পরীক্ষা অবতীর্ণ হওয়া করিমগঞ্জ জেলার সকল পরীক্ষার্থীদের রবিবারের এডিআরই পরীক্ষার জন্য শুভেচ্ছা জ্ঞাপন করেন জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী। তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর পরীক্ষা আগামীকাল যেটা হতে চলেছে এবং এই পরীক্ষায় যারা অবতীর্ণ হবেন বিশেষ করে করিমগঞ্জ জেলার তাদের প্রত্যেকের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা রইল। ভালো করে যাতে আপনারা পরীক্ষায় অবতীর্ণ হন এবং সর্বশক্তিমান ঈশ্বর যাতে আপনাদের এই পরীক্ষার সাফল্য নিয়ে আসেন, এই আশা, এই শুভকামনা আপনাদের সবার প্রতি আমার তরফ থেকে রইল। এবারে নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছে বিরতির পর।
ইস্টার্ন অটোমোবাইলস আপনাদের জন্য নিয়ে এসেছে সুসংবাদ। আসিমগঞ্জে অনুষ্ঠিত হচ্ছে মেগা লোন মেলা। এই লোন মেলায় বাজাজ কোম্পানির যে কোনো 2 চাকার বাহন আপনি ক্রয় করতে পারবেন অতি স্বল্প ডাউন পেমেন্টে। এছাড়াও আপনার জন্য থাকছে স্মার্ট ওয়াচ থেকে শুরু করে বিভিন্ন ধরনের নিশ্চিত উপহার। আগামী 12ই সেপ্টেম্বর থেকে 16ই সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই মেগা লোন মেলা। এই লোন মেলায় মাত্র 2,999 টাকার ডাউন পেমেন্টে পেয়ে যাবেন আপনার স্বপ্নের পালসার সহ বাজাজ কোম্পানির বিভিন্ন 2 চাকার বাহন। মেগা লোন মেলার স্থান আসিমগঞ্জ বাজার, তাই আজই যোগাযোগ করুন ইস্টার্ন অটোমোবাইলসের করিমগঞ্জ, নিলাম বাজার, কটামনি ও রামকৃষ্ণনগর শাখায়। যোগাযোগ নম্বর 9435076632 8876091091 8876891904। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 038432600705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহচরীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহচরী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহচরী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহচরী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহচরী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, ICU লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954,
8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার, এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401325290। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হিরো মোটোকপের নানা বাইকের সম্ভার নিয়ে করিমগঞ্জে এসে উপস্থিত হলো রয়্যাল আর্টস হিরো শোরুম। আমাদের রয়্যাল আর্টস হিরো শোরুমে উন্নত প্রযুক্তির ও দুর্দান্ত মাইলেজের সুপার স্প্লেন্ডারের সব মডেলের বাইক, গ্ল্যামার এক্সটেক ড্রাম, গ্ল্যামার ক্লাসিক ডিক্স, কারিজমা এক্সেমার, প্যাশন প্লাস, এছাড়াও হার্লে ডেভিডসনের বাইকও পাওয়া যাচ্ছে আমাদের শোরুমে। তাই আর দেরি না করে আপনার মন পছন্দের বাইক নিয়ে যেতে আজই চলে আসুন রয়্যাল আর্টস হিরো শোরুমে। আমাদের ঠিকানা শিলচর রোড, এলেংজুরি, করিমগঞ্জ। পিন নম্বর 788713। যোগাযোগের নম্বর 7086896920। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। শারদোৎসবে বিনামূল্যে চিনি, ময়দা ও সুজি প্রদান করবে ত্রিপুরা সরকার। প্রতি বছর ত্রিপুরা রাজ্য সরকার শারদোৎসবের সময় খাদ্য, জনসংযোগ ও ভোক্তা বিষয়ক দপ্তরের উদ্যোগে চিনি, ময়দা ও সুজি ভর্তুকি মূল্যে প্রদান করে আসছে। কিন্তু এবছর প্রথমবারের মতো সম্পূর্ণ বিনামূল্যে 1 কেজি চিনি, 2 কেজি ময়দা ও 500 গ্রাম সুজি দেওয়া হবে। এর জন্য দপ্তরের 684 কোটি টাকা বরাদ্দ করেছে। মহাকরণে প্রেস কনফারেন্স হলে এক সংবাদ সম্মেলন করে একথা জানান ত্রিপুরা সরকারের খাদ্য, জনসংবরণ ও ভোক্তা বিষয়ক দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। এর জন্য উৎসবের মাসে 492 মেট্রিক টন সুজি, 1968 মেট্রিক টন ময়দা এবং 984 মেট্রিক টন চিনি রাজ্য সরকার আমদানি করেছে বলেও তিনি জানান। তিনি আরও বলেন, সম্প্রতি রাজ্যে একটি প্রলয়ঙ্করী বন্যায় মারাত্মকভাবে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজ্য সরকার রাজ্যের বন্যা দুর্গত মানুষদের জন্য বিভিন্ন ত্রাণ বিতরণ করেছে। এর ফলে ক্ষতিগ্রস্ত ও গৃহহীন মানুষের খাদ্য নিরাপত্তা আরও নিশ্চিন্ত করার জন্য এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। রাজ্যের 9,84,000 রেশন কার্ডধারীর 10 কেজি করে চাল বিনামূল্যে অক্টোবর এবং নভেম্বর মাসেও প্রদান করা হবে। মানুষের সুবিধার্থে দপ্তর প্লাস্টিকের রেশন কার্ড প্রদান করা হবে। 23 সেপ্টেম্বর আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা এই কার্ড তুলে দিয়ে কর্মসূচির সূচনা করবেন। ত্রিপুরা থেকে ভানুচন্দ্রের প্রতিবেদন। চাল মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় ঘোষণা দিয়েছেন যে 10 কেজি করে চাল এক্সট্রা আমাদের 2 মাস প্রদান করা হবে। আপনারা নিশ্চয়ই জানেন যেটা ঘোষণা হয়েছে, খাদ্য দপ্তর ফিনান্স ডিপার্টমেন্ট থেকে অর্থ চেয়ে সেখানে ফাইল পাঠিয়েছে এবং এই চালটা আমাদের কিনে দিতে হবে এফসিআই থেকে। ফিনান্স ডিপার্টমেন্ট আমাদেরকে অর্থ দেবে, আমরা কিনে অতি সত্তর এই চাল আমরা প্রদান করব। এটা ঘোষণা হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় ঘোষণা দিয়েছে। চিনির প্রশ্নে বিগত 3 মাস ধরে চিনির যে সাপ্লাই সেটা বন্ধ আছে, কারণ নির্বাচনের কারণে আমাদের লোকসভা নির্বাচন গেছে, পঞ্চায়েত নির্বাচন গেছে, তার জন্য আমরা টেন্ডার করতে পারিনি। টেন্ডার হয়েছে, চিনির সাপ্লাই শুরু হয়ে গেছে এবং আমরা আগেই প্রেস রিলিজের মাধ্যমে ঘোষণা করেছি ডিপার্টমেন্ট থেকে, দপ্তর থেকে, যে 2 মাসের বা 3 মাসের চিনি আমরা দিতে পারছি না সেই চিনিগুলো একসঙ্গে প্রদান করা হবে। এবং আমি আমার সাংবাদিক সম্মেলনের শুরুতেই বলেছি, আপনি হয়তো নোটিস করেননি বা ওভারহিয়ার করেছেন,
চিনি রাজ্যে 3000 এমটি প্রবেশ করেছে, ঢুকেছে, আরো প্রায় 2000 এমটি রাস্তায় আসছে। বিভিন্ন রেশন শপগুলোতে চিনি প্রদান করা শুরু হয়ে গেছে। একসঙ্গে চিনি প্রদান করা হবে যেগুলো চিনি পায়নি বিগত দিনে, এবং আমরা প্রেস রিলিজ দিয়ে আগেই মানুষকে বলে দিয়েছি ডিপার্টমেন্ট থেকে, এখন একসঙ্গে সেই চিনি প্রদান করা হচ্ছে। আর অক্টোবর মাসে ফার্স্ট উইকে যে চিনি প্রদান করা হবে সেটা হবে ফ্রি অফ কস্ট, যেটা আমি আজকে ঘোষণা দিলাম পুজো উপলক্ষে। চিনি 1 কেজি, সুজি 500 এবং ময়দা 2 কেজি, এটা আমরা ফ্রি অফ কস্ট প্রদান করব। কিন্তু তার আগে যে চিনিগুলো তারা পেন্ডিং হয়ে আছে 3 মাসে, সেটা একসঙ্গে তারা পাবে। ঠিক আছে? আর যে মেশিনের কথা বলেছেন, মেশিনের এখানে স্পেশাল সেক্রেটারি এবং ডাইরেক্টরও আছেন। আমাদের ইপস মেশিনগুলো এগুলো দীর্ঘদিন ধরে চলছে, আমাদের প্ল্যানিং আছে, খুব শীঘ্রই আমরা সেই মেশিনগুলোকে রিপ্লেস করব। না, চাল তো সবসময় আমাদের বাফার স্টক থাকে, অন্তত 70-80 দিনের বাফার স্টক আমাদের অলওয়েজ চালের ক্ষেত্রে, রাইসের ক্ষেত্রে থাকে, কোনো শর্টেজ নেই। চিনির ক্ষেত্রে সেটা হচ্ছে চিনির রেট ফ্লাকচুয়েট করে ন্যাশনাল লেভেলে। সরষার তেল, আমরা সরষার তেলও দেব। আমাদেরকে ফিনান্স অনুমোদন দিয়েছে 15 টাকা সাবসিডি দিয়ে, সেখানে মানে আমাদের ক্যাশ ক্রেডিট থেকে আমরা প্রদান করব সরষার তেল। কিন্তু আমরা সরষার তেলের টেন্ডারও করেছি, কিন্তু যা রেট এসছে তাতে দেখা যাচ্ছে মার্কেটে যা রেট, আমরা তো সাবসিডিতে দেব রেশন শপে, তো মানুষকে অনেক কম দামে দিতে হবে, কিন্তু দেখা যাচ্ছে যা রেট আসছে মার্কেটের রেট এবং টেন্ডারের রেট প্রায় সেম। স্বাভাবিকভাবে আমি 5 টাকা 10 টাকা রেট ডিফারেন্সে মানুষ তো নিতে চাইবে না। আর ন্যাশনাল লেভেলে সরষের তেলের রেটটাও খুব ফ্লাকচুয়েট করছে, এখন বেড়ে গেছে। এখন যদি আমরা দিই মানুষের সেখানে লাভ হবে না, তাই আমরা অপেক্ষা করছি দিওয়ালির সময় পর্যন্ত বা দিওয়ালির আগে পরে একটা সময় আমরা সরষের তেলটা আবার প্রদান করব। সিমিলার চিনির ক্ষেত্রে আপনি জানবেন যে গতবার যে রেট ছিল চিনির রেশন শপে, এবার রেটটা অনেকটা বৃদ্ধি পেয়েছে, কারণ টেন্ডারের রেট চিনির যা ছিল বিগত বছর সেটা বৃদ্ধি পেয়ে এখন 44 টাকার উপর হয়ে গেছে। এটা তো আমাদের হাতে নয়। একাল সেকাল এই সময় সেই সময়। শরৎকালে দুর্গাপূজা প্রথমে পারিবারিক, তারপর বারোয়ারি, তারপর সার্বজনীন রূপে আত্মপ্রকাশ করে। ভারত তথা বিশ্বজুড়ে বাঙালি প্রধান এলাকায় দুর্গাপূজা নিয়ে বাড়তি উন্মাদনা তৈরি হয়। করিমগঞ্জ জেলাতেও দুর্গাপূজাকে ঘিরে প্রস্তুতি তুঙ্গে। করিমগঞ্জ শহরের প্রত্যেকটি বিগ বাজেটের পুজো কমিটিগুলো পুজো উদযাপনে প্রস্তুতি চালিয়ে যাচ্ছে। করিমগঞ্জ বনমালী রোডের নবজাগরণ সংঘের সদস্যরাও উমামাকে বরণ করে নিতে বিশেষভাবে প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। ক্লাব সদস্যরা বলেন, দীর্ঘ বছর থেকে তারা শাস্ত্রীয় মতে দুর্গাপূজার আয়োজন করে যাচ্ছেন, এবছর তার ব্যতিক্রম নয়। নবজাগরণ সংঘের সদস্যরা বলেন, মণ্ডপসজ্জা, প্রতিমা সহ প্রসাদ বিতরণের উপরও জোর দিয়েছেন তারা। পুজোর 4 দিনেই উপস্থিত ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হবে বলে জানান ক্লাবের সদস্যরা। নবজাগরণ সংঘের সদস্যরা করিমগঞ্জবাসীকে তাদের পুজোয় উপস্থিত থাকার আহ্বান জানান। আমরা ক্লাবের নাম হইল বনমালী সার্বজনীন দুর্গাপূজা কমিটি পরিচালনায় নবজাগরণ ক্লাব। আমরা প্রতি বছরই এই দুর্গাপূজা উৎসব নানা আনন্দের মধ্যে পালিত করি। আমাদের বিশেষত্ব থাকে পূজার যে আমরা আলোকসজ্জা বা ডেকোরেশনের প্রতি যদিও আমরা একটা মোটামুটি একটা আমরা সাজগুজ করি, তদুপরি বিশেষভাবে আমাদের থাকে আমরা যারা এই পূজায় অংশগ্রহণ করে 3 দিন আমরা প্রসাদ যেভাবে পায় মানুষে, আমাদের 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 2 দিন থাকে অন্ন, 1 দিন থাকে পোলাও পুষ্পান্ন। হ্যাঁ, আমরা সপ্তমীর দিন আমরা 7 পদ, অষ্টমীর দিন 8 পদ এবং নবমীর দিন 9 পদ আমরা করে মানুষের খাবারের জন্য তৃপ্তি দেওয়ার যেমন তৃপ্তি পায় সেই দ্বারা আমরা করি। আমরা সেই জন্য এবারও আমরা সেই উদ্দেশ্য নিয়ে আমরা আজকে পূজার আয়োজনে অগ্রসর হয়েছি। বিশেষ করিয়া বনমালী দুর্গাপূজা কমিটির যেটা পরিচালনায় নবজাগরণ ক্লাব, আমরা সবচেয়ে বড় বিশেষত্ব হইল আমরা এই যে দুর্গাপূজায় 3 দিন আমরা সনাতনী হোক বা সবাইকে আমরা দুপুরবেলা আহারের ব্যবস্থা করিয়া থাকি। হ্যাঁ, তাছাড়া আমাদের পূজার সময় বিভিন্ন পরিকল্পনা থাকে। অন্য বছরও আমরা রেগুলার করেছি, এই বছরও আশা আছে, আমরা চেষ্টা করব কতটুকু এগোতে পারি। কালচার প্রোগ্রাম, হ্যাঁ, মনে আশা আছে আমরা কালচারাল প্রোগ্রামও করার ইচ্ছা।
তবে তাছাড়াও আমরা প্রত্যেক বছর দশমীর দ্বিতীয় দিন আমরা দশমী করে থাকি। দশমীতে আমরা বিভিন্ন ধরনের আনুষ্ঠানিক প্রোগ্রাম করে প্রচেশনের মাধ্যমে মাকে বাসায় আসি। নলেজ রিসোর্স সেন্টার ফাউন্ডেশন ও বরাক মণিপুর ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের উদ্যোগে শনিবার শিলচর পার্ক রোডে রাজীব ভবনে একটি শান্তি সম্মেলন আয়োজিত হয়। সকাল 11টায় শুরু হওয়া এই অনুষ্ঠানটি বিভিন্ন সুশীল সমাজ সংস্থা এবং বেসরকারি সংস্থা থেকে অংশগ্রহণকারীদের আকর্ষণ কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। মূল বক্তা প্রফেসর ডক্টর পার্থঙ্কর চৌধুরী বলেন, যে কোনো সংগঠনের মূলে যাওয়া জরুরি। বাংলাদেশের রোহিঙ্গাদের অনুপ্রবেশ বাংলাদেশের বাস্তব সংস্থানের উপর প্রভাব ফেলেছিল, এটি সত্যি উদ্বেগজনক। এই সময়ের মধ্যে ফৌজদারি মামলাও বহুগুণ বেড়ে যায়। মণিপুরেও একই ঘটনা সংঘটিত হচ্ছে। মডার্ন পাইথিয়ান গেমসের প্রতিষ্ঠাতা বিজেন্দর গোয়েল বলেন, শান্তি প্রতিটি সমস্যার সমাধান। আমাদের চিন্তাভাবনা চিন্তার ধরন পরিবর্তন করা উচিত। ভিন্ন চিন্তা করাই চেষ্টা করুন। আমাদের উদ্দেশ্য ভালো হওয়া উচিত। বিশ্বদীপ গুপ্ত মণিপুর সংকটের পেছনে সম্ভাব্য কিছু কারণের উপর আলোকপাত করেছেন। এনআরসির প্রক্রিয়া হলো একজনের উত্তরাধিকারীর পুনরুদ্ধার। জনগণের নাগরিকত্ব সংকট শুরু হয়েছিল মণিপুরে এনআরসি বাস্তবায়নের প্রক্রিয়ার মাধ্যমে, যখন ভারত সরকার ভেবেছিল যে এটি নাগরিকদের চিহ্নিত করা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন। विश्वदीप गुप्ता जी ने बहुत अच्छी बातें, बहुत नॉलेज, हमारा ज्ञान बढ़ाया मणिपुर के ऊपर, मणिपुर के क्राइसिस के ऊपर, प्रेजेंट सिनेरियो के ऊपर और क्या हो सकता है उसको हमें सोचने के लिए मजबूर होने किया। और एज ए सोसाइटी हम लोगों का ये फर्ज बनता है कि समाज के प्रति, राज्य के प्रति, देश के प्रति हम अपनी जिम्मेदारी को पूरा करें। अगर मैं आपको अभी बोल दूं, हमें अपने सोचने के दायरे को बदलना पड़ेगा। अगर आप भीड़ में बैठे हैं और भीड़ के दायरे से देखेंगे तो आपको कुछ नहीं दिखाई देगा। यू विल बी कंफ्यूज्ड। थोड़ा सा ऊपर जाएंगे, कुछ भीड़ दिखाई देगी, हाँ कुछ लोग हैं यहाँ। उससे ऊपर जाओगे तो आप यहाँ से करीब 200, 300, 400 किलोमीटर ऊपर जाइए आसमान पे, आप नीचे देखेंगे कि हमारा देश है। और अंतरिक्ष में जाएंगे तो आपको अर्थ दिखाई देगी, वहां से आप कहेंगे, ओ दिस इज माई प्लेनेट। Guards from Meherpur area who came out in that Diwali procession, they died on the spot because of the rash driving by that truck, and this truck was full loaded with poppy seeds. Till that point of time, I may claim myself as an educated person, but I was totally ignorant that in and around us, this Shilchar, where these poppy seeds are cultivated, where from the trucks was coming, and what is its destination. So those things were not known to me. I expressed that if any journalist who conducts this investigative journalism, if he becomes interested and he is able to throw some light on the matter, then perhaps the society will be benefited. Anyway, nobody. সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।